বর্তমানে রিলেশনশিপ কাউন্সেলিংয়ে নিউলি ম্যারিড কাপল বা উড বি ম্যারিড কাপলদের ভিতরে খুব কমন একটা প্রবলেম বা একটা কমন একটা কনসার্ন দেখা যায়, যেটা তাদের ডিসএগ্রিমেন্টটা আস্তে আস্তে স্টার্ট হয়ে যায় যে আমি কি বাচ্চা নিব না নিব না। একজন হয়তো বলছেন যে আচ্ছা, এটা এখন চিন্তা করার কিছু নেই, আমরা বিয়ে করি তারপরে দেখা যাবে, বা এখন তো কেবল আমরা বিয়ে করলাম এর পরে চিন্তা করব। না, আমি কিন্তু বাচ্চা নিব না, এটা কিন্তু আমি ডিটারমাইন্ড, এবং তুমি কিন্তু এটা নিয়ে ওকে প্রেশারাইজ করতে পারবে না, আচ্ছা দেখি। বা বিভিন্ন রকম কথা বলে হয়তো তখন একটু পাশ কাটিয়ে যায়, কিন্তু আস্তে আস্তে এটা একটা গুরুতর সমস্যা হয়ে যায় যখন আসলে তারা ফিল করে একজন যে আমি সন্তান চাই, এবং আরেকজন বলছে না আমি তো এটা চাই না, আমি তো শুরুতেই বলেছি। এটা গেল একটা পার্ট, এবং আরেকটা পার্ট যেটা, কিছু মানুষ থাকে কমপ্লিটলি কনফিউজড, ওনাদের ভাইবটা থাকে কাইন্ড অফ You want to go to the pub? এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্যটা আমাদের এটা যে আলটিমেটলি দেখেন, ভিডিওটার শুরুতে আপনি যখন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে একটা খুব কিউট কিউট বাচ্চাদের ছবি দেখছেন, আপনার ভেতরে কিন্তু একটা ভালো লাগা কাজ করছে। আপনার মনে হচ্ছে ও মা, কত আদর, কত মানে পবিত্র, কত সুন্দর, মানে অদ্ভুত একটা অনুভূতি আসে। আবার এরপরেই যখন আপনি ওই যে ডিজাস্ট্রাস মোমেন্টগুলো দেখছেন, যেখানে একজন মা হয়তো খুব ডিভাস্টেটিং স্টেটে আছেন, বা বাচ্চারা তছনছ করছে, তখন আবার দেখে মনে হচ্ছে ভয় পেয়ে যাচ্ছি। সো যে বলছিলাম যে আরেকটা গ্রুপ যারা খুব কনফিউজ থাকে, ওনাদের কন্ডিশনটা কাইন্ড অফ এইরকম থাকে যে আলটিমেটলি আমি নিব কি নিব না একটা ডিলেমার ভিতরে থাকে। কেউ কেউ থাকে যে বর্তমানে কাইন্ড অফ একটা ট্রেন্ডের মতোই যে না আমি আসলে বাচ্চা নিব না, এটা একটা ঝামেলা, অন্যরা বলতেছে কাজে এটা মনে হয় আসলেই ঝামেলা, মানে আমি পছন্দ করি কি না বা আমি এটা চাই কি না, এটা আসলে আমি নিজেও জানি না, আমি জাস্ট একটা ট্রেন্ড ফলো করে করে যাচ্ছি, কারণ আমি অলওয়েজ ট্রেন্ড ফলো করি, আমাকে সবসময় ট্রেন্ডই থাকতে হবে। আরেক গ্রুপ যারা একটু কনফিউজ থাকেন, তারা ঠিক ট্রেন্ড ফলো করছেন না, ওনারা আসলেই ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? কারণ হতে পারে ওনাদের ফ্যামিলি খুবই অ্যাবিউসিভ ছিল, ওনার প্যারেন্টাল যে মেমোরি এটা হয়তো প্রচণ্ড টক্সিক, এবং ওনার চাইল্ডহুড ট্রমা আছে, যে কারণে ওনার ভেতরে প্রচণ্ড রকমের একটা ভয় কাজ করে। অ্যাট দ্য সেম টাইম উনি বাবু ভালোবাসে, আবার এটাও ফিল করেন যে মেবি আই এম নট গুড এনাফ, এবং আমি মেবি আমি ভালো মা বাবা হতে পারবো না, আমার পার্টনারকে আমি ভালো মতো সার্ভ করতে পারবো না, এবং আমি যদি পৃথিবীতে কোনো সন্তান নিয়ে আসি, আমি হয়তো আমার বাবা মার প্রতিচ্ছবি হয়ে যেতে পারি, যেখানে আমি আমার সন্তানকে সাফারিংস ছাড়া আর কিছু দিব না। আরেকটা গ্রুপ যারা কনফিউজ থাকেন, ওনাদের যে কন্ডিশনটা থাকেন যে এই মুহূর্তে আমি আসলে ক্যারিয়ার পারসিউ করতে চাই, আমি আমার লাইফ এনজয় করতে চাই, এবং অ্যাট দ্য সেম টাইম আমার বাচ্চা খুব ভালো লাগে। সো সব কিছু মিলিয়ে বাবু নেব কি নেব না আমি আসলে ঠিক বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না, এবং সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিওগুলো দেখি ওগুলো আমাকে খুব মানে ট্রিগার করে যে আসলেই তো আমাদের সোসাইটি ওরকম হেল্পফুল না। সো আমি যদি বাবু নিতে যাই, তখন সেই ক্ষেত্রে আসলে আমি হয়তো সাফার করব। আর আমি চাই না কোনো কারণে আমার স্বপ্নকে কোনো কম্প্রোমাইজ করতে আমার বাচ্চার জন্য। সো আমি এখন আসলে এটার জন্য খুবই কনফিউজ, আমি কোন পথে হাঁটবো, বা আমার ক্যারিয়ার প্ল্যান কি হওয়া উচিত, আমার লাইফ প্ল্যান কি হওয়া উচিত, এটা যদি আমাকে একটু সাজেস্ট করেন। সো আরেকটা যারা কনফিউজ থাকে, ওনাদের যে এটা থাকে যে আলটিমেটলি আমার ফ্রেন্ডরা সবাই বাবু নিয়ে ফেলেছে, বা ওদের সবাই বিয়ে হয়ে গিয়েছে, আমি হ্যাঁ আমার ভালো লাগে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আমি আসলে ঠিক মানে মা হওয়ার মতো মানুষ না, বা বাবা হওয়ার মতো মানুষ না, বা আমি আসলে মেবি ফ্যামিলি পার্সন না। আমি পছন্দ করি, হ্যাঁ বাচ্চা এমনি আসলো, কোলে নিলাম, একটু গাল টেনে দিলাম, বা একটু বাবলস উড়িয়ে দিলাম, বেলুন দিয়ে দিলাম, হ্যাঁ ভালো লাগলো, বাট রেসপন্সিবিলিটি, ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি। আমি এত রেসপন্সিবিলিটি কিভাবে নিব? আমি তো নিজেই এখনো বাচ্চা, আমি তো নিজেই এখনো মানে নিজেকে বুঝে উঠতে পারি না।
হা 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 এভাবে করে একটা এক্সপ্রেশন দিয়ে ওনারা খুবই মানে হেজিটেটের ভিতরে থাকে যে আসলে আমি বাবু নিব কি নিব না আমি বুঝতেছি না। এখন আমরা যদি আমাদের ভিডিওটা আস্তে আস্তে শুরু করি এবং এখানে যদি আমরা বর্ণনাতে চলে আসি, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখা। আমি সন্তান নিব কি নিব না, আমি ছেলে হই মেয়ে হই, এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। এবং অবশ্যই যেহেতু আমি একটা ফ্যামিলি বিল্ড করছি, এখানে আমার পার্টনারের সিদ্ধান্তটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। এবং এই সিদ্ধান্তে আসলে কেউ আমাকে কোনো জোর করবে না বা আমার উপর কেউ কিছু চাপিয়ে দিবে না। এবং আমাকে প্রপারলি যে সিদ্ধান্তই আমি নিব ওটার ফিউচার কনসিকোয়েন্সেস আমাকে জানতে হবে, আমাকে নেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে। এবং পাশাপাশি আমি যদি রিগ্রেটও করি, আমাকে এটাই জেনে নিতে হবে যে রিগ্রেটটা আমি নিজে বেছে নিয়েছি। আর আরেকটা যে কথাটাই মাত্র বললাম যে আমার পার্টনারের সাথে মিলে আমাকে সিদ্ধান্তটা নিতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পার্টনার হয়তো এই ব্যাপারটা নিয়ে জানেই না, উনি হয়তো বিয়ে করেছেন এর পরে আবিষ্কার করলেন যে ও তুমি বাবু নিতে চাও না, তুমি আগে বলোনি। বা হয়তো আপনার পার্টনার বলেছে আমি বাবু নিতে চাই না, কিন্তু আপনি জিনিসটা গুরুত্ব দিয়ে শোনেননি, আপনি ভেবেছেন বিয়ের পরে মানায় নেওয়া যাবে, এরপরে কনফ্লিক্ট শুরু হচ্ছে। সো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে একজন মানুষ সন্তান নেবেন কি নেবেন না এটা যেমন তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তেমনই সে যদি বিয়ে করতে চান বা বিয়ে করেন এবং একটা রিলেশনে যান, অবশ্যই তার হাজবেন্ডকে বা তার ওয়াইফকে এটা তাকে ইনফর্ম করতে হবে এবং দুইজনকে সেম পেজে থাকতে হবে। আমরা যদি এখন প্রথম গ্রুপটা নিয়ে বলি যে আমরা সন্তান নিব কি নিব না, সন্তান না নেওয়ার পক্ষে আমাদের যুক্তি, সন্তান নিলে আমি আমার ক্যারিয়ারে আগাতে পারবো না, বা আমি আমার লাইফ এনজয় করতে পারবো না, আমার জীবন আগের মতো হ্যাপেনিং থ্রিলিং থাকবে না, খুবই বার্ডেনসাম হয়ে যাবে এবং আমি একটা জেলখানায় আটকে যাব, সবসময় শুধু দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, এবং বাচ্চাদের পিছনে আমি আমার নিজের টাকা খরচ করব যেখানে কিনা মানে আমি কেন এটা করব, বা আমি তো নিজেই এখনো বাচ্চা। সো এখানে দেখেন একটা জিনিস, পুরো জায়গাটাতে আমি আমি আমি, আমার এটা হবে না, আমি এটা করতে পারবো না, আমার এটা হয়ে যাবে। সো আই মি মাই সেলফ, এটা একটা টক্সিক সেলফ লাভ যেটা আমাদের ভেতরে প্রচার করা হচ্ছে এবং আমাদেরকে একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম এটা খুব স্লো পয়জনিং এর মতো প্রচার করছে। কিভাবে প্রচার করছে যে তুমি অনেক কষ্ট পেয়েছো সারা জীবন, বা তুমি অনেক সাফার করেছো, ইউ নিড টু প্যাম্পার ইয়োরসেলফ, ইউ নিড টু প্রায়োরিটাইজ ইয়োরসেলফ, ইউ নিড টু লাভ ইয়োরসেলফ, ইউ আর দ্য ওয়ান। এবং এই যে কথাগুলো বলছে তখন আমাদের ভেতরে যেটা হচ্ছে আসলেই তো আমার নিজেকে ভালোবাসা উচিত, আসলেই তো আমার নিজেকে গুরুত্ব দেওয়া উচিত। এবং যে আই মি মাই সেলফের একটা বাবলে ঢোকার ফলে যেটা হচ্ছে, একটা ফ্যামিলি রিলেশনশিপে অন্যদের সাথে অ্যাডজাস্ট করা বা অন্যদেরকে নিয়ে বাঁচা বা অন্যদের জন্য কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করা একটা হেলদি বাউন্ডারি পর্যন্ত, এটা যে আসলে আমাদের হ্যাপিনেসের একটা রিজন হতে পারে, একটা মিডিয়া হতে পারে, এটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের শুধু মনে হয় যখন আমি আমার নিজেকে ফুলফিল করতে পারবো, আমার নিজেকে আমি 1 নাম্বার প্রায়োরিটিতে রাখতে পারবো অল দ্য টাইম, একমাত্র তখনই আমি ভালো থাকতে পারবো। এবং আরেকটা যেটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে ইচ্ছার স্বাধীনতা, আমার মত আমার স্বাধীনতা, আমি আমার রাজ্যে রাজা বা রানী, আমি যেটা চাইবো ওটাই হবে। তো এই জিনিসটাও কিন্তু আসলে আমাদের জন্য ক্ষতিকর, এটাও কিন্তু খুব স্লো পয়জনিং এর মতো আমাদের ভেতরে ঢুকানো হচ্ছে। কারণ কি, একটা জিনিস দেখেন, আমার প্রতিদিন যদি ইচ্ছা করে বিরিয়ানি খেতে, আমি যদি প্রতিদিন বিরিয়ানি খাই, এটা কি আমার শরীরের জন্য ভালো? আমার যদি আমার টনসিল ফুলে গেল, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, ওই সময় আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, প্রত্যেক দিন আমি আইসক্রিম খাচ্ছি 3 বেলা করে, ওটা কি আমার জন্য ভালো? এবং আসলে অনেকে বলতে পারেন এতই কি মানুষ বোকা হয়? হ্যাঁ, মানুষ আসলেই যখন তার নিজের মত, নিজের ব্যক্তি স্বাধীনতাকে খুব বেশি গুরুত্ব দেয়, মানুষ অ্যাকচুয়ালি সেলফ ডিস্ট্রাকটিভ ডিসিশনগুলো নেয়। এবং আরেকটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে আমরা ব্যক্তি স্বাধীনতার চর্চা করতে গিয়ে নিজেদের পায়ে কাইন্ড অফ নিজেরা কুড়োল মেরে বসছি, এটা আমরা কখনোই বুঝবো না। কারণ ওই যে একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম, এটাকে খুব হাইলাইট করা হয়, একটা স্পেসিফিক প্ল্যাটফর্মই এটা আমাদেরকে খুব গ্লোরিফাই করে দেখাচ্ছে যে আপনি যখন সিঙ্গেল থাকবেন বা আপনি যখন চাইল্ডলেস থাকবেন, আপনার লাইফটা অসম্ভব থ্রিলিং হ্যাপেনিং থাকবে এবং আপনি আপনার নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। এবং সেই ক্ষেত্রেও অনেকেই বলবে যে হ্যাঁ, এবং অনেক রিসার্চও তো দেখাচ্ছে আমাদেরকে যে আমি যদি অ্যাট দ্য এজ অফ 40 চাইল্ডলেস থাকি, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মেয়েরা অনেক হ্যাপি থাকবে এবং মেয়েদের তখন লাইফটা অনেক বেশি সেটেল ডাউন থাকবে। আবার একই রিসার্চে এটাও ছোট্ট করে লাইন দিয়ে লেখা হচ্ছে যে ছেলেদের অবশ্যই বিয়ে করা উচিত, কারণ ছেলেরা মেবি হ্যাপি থাকতে পারবে না সিঙ্গেল থাকলে। সো মেয়েদেরকে বলা হচ্ছে যে তারা সিঙ্গেল থাকলেই ভালো থাকবে, চাইল্ডলেস থাকলে ভালো থাকবে, ছেলেদের ক্ষেত্রে একটা প্রবাবিলিটির জায়গা তারা রেখে দিচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি না যে অনেক ক্ষেত্রেই
এই যে একটা দুটো রিসার্চ হয়তো বলছে যে হ্যাঁ আপনি যদি চাইল্ডলেস থাকেন আপনার লাইফটা অনেক ভালো থাকবে, বাট এইটার বাদেও যেই রিসার্চগুলো খুবই অথেন্টিক এবং দীর্ঘ সময় ধরে করা হচ্ছে, ওখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে আলটিমেটলি ফ্যামিলি বন্ডিং, ক্লোজার রিলেশনশিপ, হ্যাপিনেসের একটা স্টিমুলেশন বা একটা মিডিয়া, এবং এটা এতটাই অথেন্টিক এবং পার্মানেন্ট একটা স্টিমুলেশন বা মিডিয়া যেটা কোনো কিছুতেই হ্যাপিনেসকে বিট করা যায় না। কারণ আলটিমেটলি মানুষ তো আমরা, মানুষ একাকিত্ব নিতে পারে না। মানুষ যত বেশি একা থাকবে তত বেশি সে ডিপ্রেশনে যাবে এবং এই ডিপ্রেশন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। এবং এটার বেস্ট এক্সাম্পল আমি অলওয়েজ বলি, আপনারা করোনার দিকে তাকান। ওই সময়টাতে একাকিত্ব বোধ মানুষকে এমনভাবে ক্রিপল একটা ফিলিং দিয়ে ফেলেছে বা এমন একটা ক্রিপল একটা মানে এনভায়রনমেন্টে তাদেরকে নিয়ে গেছে যেখান থেকে ডিপ্রেশন বা মেন্টাল হেলথ ডিসঅর্ডার একটা প্যান্ডেমিক হিসেবে চলে আসছে, হিডেন প্যান্ডেমিক, যেটা আমরা অ্যাওয়ার না, আমরা আসলে দেখতে চাই না। সো এই যে লোনলিনেস এটা আমরা বা চাইল্ডলেসনেস এই জিনিসটা কিন্তু আমরা যেটা প্রিচ করছি, কেন? কারণ আমরা, এটা আমাদের একটা উদ্দেশ্য। আপনি যখন একা থাকবেন তখন আসলে আপনি কি করবেন? আপনি অনেক কিছু কনজিউম করবেন, নেগেটিভ জিনিস। আপনি কন্টিনিউয়াসলি হয়তো পর্ন দেখবেন, আপনি কন্টিনিউয়াসলি জিনিস কিনতে থাকবেন, খাবার খেতে থাকবেন, বা আপনি ঘুরতে থাকবেন, বা আপনি আসলে টাকা খরচ করবেন, বা আপনি মোবাইলে বলেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি বেশি সময় খরচ করতে থাকবেন, এবং আলটিমেটলি যারা ব্যবসায়ী তাদের পকেটটা ভরতে থাকবে এবং আপনি শূন্য, আপনি শূন্যই হতে থাকবেন। আপনি সন্তান নিয়েও হয়তো টাকা খরচ করে আপনি ভাবছেন যে শূন্য হয়ে যেতে, না, আপনি সন্তান ছাড়াই টাকা খরচ করে শূন্য হয়ে যাবেন। লাইফটা আপনি ভাবছেন খুব এনজয় করছেন, বাট আপনি কি আসলে এটাকে এনজয়মেন্ট বলবেন? যেখানে আপনি অনবরত দৌড়ে বেড়াবেন, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে ফুলফিলমেন্ট পাবো, কেন শান্তি পাচ্ছি না? আমি তো ভেবেছি আমি ক্যারিয়ারে এই হাইট পর্যন্ত ওঠার পরে শান্তি পাবো, কিন্তু আমি দেখলাম এটা অ্যাচিভ করার পর আমি শান্তি পাচ্ছি না, কেমন জানি লাগতেছে, আমার আরো কিছু দরকার। আমি তো ভেবেছি যে এই একটা কাজ করার পরে আমি শান্তি পাবো, আমি ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার পরে শান্তি পাবো, বাট আমি কোথাও সেটেল ডাউন করতে পারছি না কেন? ওই ট্রাঙ্কুইল ফিলিংটা, ওই যে একটা স্থিরতা, এই বোধটা আমার ভেতরে আসে না কেন? কথাগুলোকে আমার কথায় প্রত্যেকটা রিসার্চের কথা। হ্যাঁ, এবং আরও যেটা ইম্পর্টেন্ট, যে আমরা অনেক সময় এই ডিলেমাতে ভুগি যে আমি কি ক্যারিয়ারের দিকে দেখব নাকি আমি সন্তানের দিকে দেখব, না আমি আসলে বাবু পছন্দ করি বা করি না এটা আমি শিওর না। এবং এখানেও আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটু আগে যে ভিডিওটা দেখালাম, যে ভিডিওটার ভিতরে আপনারা যদি দেখেন আমাদের আশেপাশে সব জায়গায় কন্টিনিউয়াসলি নেগেটিভ কথা, বাচ্চাদের নিয়ে নেগেটিভ ভিডিও, এবং মানে টিকটক থেকে শুরু করে বেশিরভাগ পাবলিক প্ল্যাটফর্মগুলোতে মানে একটা মানে ট্রেন্ডের মতো শুরু হয়ে যায় যে বাচ্চাদের নিয়ে যত নেগেটিভিটি স্প্রেড করা দরকার তত নেগেটিভিটি আমরা স্প্রেড করব। ইভেন প্লেনে উঠে বাচ্চা কাঁদবে, ওটাও একটা প্রবলেম, সো বাচ্চা না নেওয়া ভালো, বা ট্রেনে বা যে কোনো জায়গায় বাচ্চা ঝামেলা করবে, পাবলিক প্লেসে বাচ্চা না নেওয়াই ভালো, তাহলে ওরকম হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। মানে সব জায়গায় বাচ্চা একটা ট্যাবু করে ফেলছে, বাট ডিপ ডাউন ইনসাইড আমি আসলে এখনো শিওরই হতে পারছি না যে আমি বাচ্চা নিব কি নিব না, কারণ আমি বাচ্চা ভালোবাসি, বাট এইসব ট্রেন্ড, এইসব নেগেটিভিটি আমাকে ইনফ্লুয়েন্স করে, না তুমি বাবু নিবা না। এবং আমি কনফিউজ যে এই মুহূর্তে আমার বয়স হয়তো 30 এবং আমি বাচ্চা নেই নাই, আমি হ্যাপি আছি, কিন্তু আমি জানি না আমার বয়স যখন 50 হবে, যখন 60 হবে, তখন কি আমি আসলে হ্যাপি থাকতে পারবো? আমার ভেতরে কি কোনো রিগ্রেট কাজ করবে যে আমার আসলে বাবু নেওয়া উচিত ছিল, কারণ আমার কোনো লেগেসি নাই, আমি লাইফে কোনো মিনিংফুল পেইন কি আসলে নিয়েছি, বা আমি কি ওই ফুলফিলমেন্টটা পাচ্ছি যে আমি আমার লাইফে যা যা আমি শিখেছি বা মিনিংফুল, বা যেগুলো আমি মানে নিজের কাছ থেকে আমি কাউকে আসলে দিয়ে যেতে পেরেছি, যে সে ওই লেগেসিটা ক্যারি করে নিয়ে যাবে, আমার ভ্যালু সিস্টেম, আমার মোরালিটি, বা ওভারঅল আমার ড্রিমটাকে সে পারসু করে নিয়ে যাবে, হয়তো তার মতো করে আরও মডিফাইড ভার্সনে। এবং আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে না, আমার কোনো লেগেসি নাই, এবং বৃদ্ধ বয়সে আমি ইদার ক্যাট মম বা ডগ মম বা ক্যাট পাপা অথবা ডগ পাপা, বর্তমানে ক্যাট বা ডগ পাপাও থাকছে না, বর্তমানে প্ল্যান্ট মম বা প্ল্যান্ট পাপা হয়ে যাচ্ছে। কারণ এখানে আবার ইন্টারেস্টিং একটা কারণ আছে কেন আস্তে আস্তে সবাই প্ল্যান্ট মম প্ল্যান্ট পাপা হচ্ছে। কারণ আমরা যদি দেখি ছোট বাচ্চাদেরকে নিয়ে বেশিরভাগ যে কমপ্লেন থাকে, ওরা মেসাকার করে, ডিজাস্টার করে, ওরা ট্যান্ট্রাম থ্রো করে, ওদের রেসপন্সিবিলিটি নিতে হয়। কিছু ক্ষেত্রে আসলে যুক্তির খাতিরে যদি আমরা দেখি যে যখন আমরা কুকুর বিড়াল একটা প্রাণীকে রাখছি, তার প্রতিও আমাদের কিছু সার্টেন রেসপন্সিবিলিটি থাকে, ওকে সঠিক সময় খেতে দিতে হয়, ওর পটি ক্লিন করতে হয়, লিটারটা, বা ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হচ্ছে, ভেটের কাছে নিয়ে যেতে হচ্ছে,
প্লাস যখন কোনো কারণে ওদের কারো মৃত্যু হচ্ছে, ওই পেইনটা নেওয়া প্রচন্ড রকম কষ্ট। সো ওটাও তো তাহলে একটা প্যারা হয়ে যাচ্ছে। ওই রেসপন্সিবিলিটি, আমি কোথাও ঘুরতে যেতে পারতেছি না কারণ আমার পেটকে নিয়ে আমি তো কোথাও যেতে পারবো না, এই প্যারা আমি তাহলে কিভাবে সামলাবো? বেটার তাহলে ওটা বাদ থাকুক, আমি তাহলে গাছ নেওয়া শুরু করি। সো গাছের এই জিনিসটা দেখভাল করাটা ইজি, পানি দিলেই হয়ে যাচ্ছে, আর কোনো কিছু করতে হচ্ছে না। সো ওভারঅল একটা জিনিস যদি এখান থেকে আমরা দেখি, কাইন্ড অফ আমরা রেসপন্সিবিলিটি নিতে চাই না, আমরা রেসপন্সিবিলিটি নিতে অনেক বেশি ভয় পাই। এবং অনেক ক্ষেত্রে আমি এটারও একটা ট্রেন্ড দেখে অনেকেই বলে আমি তো নিজেই বাচ্চা, আমি কি বাচ্চা নিব, আমার তো মনেই হয় না আমার মানে ওই ম্যাচুরিটি আসছে। এটা আমরা হেসে হেসে খুব মানে শো অফ করে বলি, বাট বিলিভ মি, এটা কি কোনো এম্পাওয়ার্ড মানুষ বলতে পারে যে মানে আমি কোনো দায়িত্বশীল মানুষ না, আমি খুবই রেকলেস এবং আমি খুবই অলস প্রকৃতির মানুষ? এটা কি বোস্ট করে বলার মতো কোনো কথা? নাকি এম্পাওয়ারমেন্ট ওটা থেকে আসে যে আমি দায়িত্ব নিতে পারি, আমি দায়িত্ব পালন করতে পারি প্রয়োজনে, এবং আমি আসলেই নিজের দায়িত্ব যেমন নিতে পারি, আমি অন্যের দায়িত্ব নিতে পারি, এবং সমাজে আমি আসলে একজন হেল্পফুল পারসন, এবং আমার কাছ থেকেও একটা পজিটিভ একটা এক্সপেকটেশন এই সোসাইটি বা আমার ফ্যামিলি মেম্বাররা রাখতে পারে, মানে পজিটিভ ওয়েতেই। এটা অবশ্যই ওভারওয়েলমিং হবে না। বাট আমরা যেটা করছি, আমরা জাস্ট মানে ওই অ্যাডাল্ট হওয়াটাকে আমরা গ্লোরিফাই করি না, আমরা কাইন্ড অফ এখন এটাকে একটা কি টার্ম জানি সেদিন শুনছিলাম, কিডাল্ট বা এরকম একটা, ওই জিনিসটাকে আমরা গ্লোরিফাই করছি। আর রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারে আমাদের সবার মারাত্মক অ্যালার্জি, কারণ আমরা সবাই লাইফ এনজয় করতে চাই এবং আমরা চাই অন্য কেউ আমার হয়ে রেসপন্সিবিলিটিটা পালন করবে, বাট আমি করব না। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, আপনি যদি আপনার লাইফে কোনো মিনিংফুল রিস্ক না নেন, তাহলে আপনি কিভাবে আপনার লাইফ আসলেই যে ওয়ার্দি বা আপনার লাইফে আপনি মিনিংফুল কিছু একটা করে গিয়েছেন এটা আপনি বলতে পারবেন? এবং এটা তো আমরা সবাই জানি যে যত একটা কাজ যত বেশি পেইনফুল, যত বেশি রিস্কি, ওটার যেটার কনসিকোয়েন্সটা আসে ওটা তত বেশি সুন্দর হয় এবং ওটা তত বেশি মিনিংফুল হয় এবং পুরো সোসাইটির জন্য ওটা ইউজফুল হয়। কিন্তু আমরা এই জিনিসটা মুখে বলি যে হ্যাঁ আমরা খুব রিস্ক নিতে পছন্দ করি, আমরা অ্যাডভেঞ্চার পছন্দ করি, বাট না, আমরা আসলে যখন আমাদেরকে ওই রিস্কি ডিসিশন নিতে বলা হয়, যখন আসলে আমাদেরকে দায়িত্ব নিতে বলা হয়, আমরা কমপ্লিটলি ফ্রিক আউট করি বা শাট ডাউন করি বা আমরা অ্যাভয়েড করি, ওই জায়গাটাতেই আমরা যেতে চাই না। এবং কিছু ক্ষেত্রে আমরা আসলে প্রচন্ড রকমভাবে সেলফিশ, এটা স্বীকার করি বা না করি। কারণ কি, আমি যখন এটা মনে করছি যে আমি অ্যাকচুয়ালি সন্তান নিতে চাই বা চাই না, এবং এখানে আমার পার্টনারের মতামতটা কি এটাকে আমি গুরুত্ব দিচ্ছি না এবং এটা আমি ওভাবে করে বলছিও না তাকে, তার সাথে শেয়ারও করছি না, এই জায়গাটায় সেলফিশনেসের ব্যাপারটা আসে। কারণ আপনি যখন একটা টিম তৈরি করে ফেলেছেন, আপনি একটা ফ্যামিলি তৈরি করেছেন আপনার পার্টনারের সাথে, ডেফিনেটলি এখানে তার ওপিনিয়নটা ম্যাটার করে। আপনার অবশ্যই উচিত এই জায়গাটা ক্লিয়ার করা। আপনার হয়তো একটা সময় মনে হচ্ছিল যে হ্যাঁ ও বাবু চাচ্ছে, ঠিক আছে আমরা নিব, কিন্তু বিয়ের পর মনে হলো আমি আর নিব না। এই জায়গাটা অবশ্যই আপনাকে মানে মাথায় আনতে হবে। একটা মানুষকে আমি যে আশা দিয়েছি, বিয়ের পরে হুট করে সবকিছু মিলিয়ে আমি এখন আমার সিদ্ধান্তটা বদলে ফেলতে পারি না এবং তাকে ইমোশনালি ম্যানিপুলেট করতে পারি না। ঠিক আছে তুমি এখন অন্য কাউকে বিয়ে করো, আমরা চলো ডিভোর্স নিয়ে নিই। আপনাকে মানুষটা ভালোবাসে, হুট করে তার পক্ষে এই ডিসিশন নেওয়াটা অনেক বেশি টাফ। সে আপনার সাথেই থাকতে চায় সারা জীবন, কিন্তু আপনি হয়তো ডিসিশনটা নিতে পারেননি। আবার অনেক ক্ষেত্রে এটাও হয়, ওই যে আমরা কনফিউজড, আমরা ট্রেন্ডে গা ভাসিয়ে দিচ্ছি। আমি কোনো রকমভাবে মানে এখন হয়তো সময়টা পার করে দিচ্ছি, বাট হঠাৎ করে আফটার 30 বা 35 আমার মনে হচ্ছে আমি সন্তান চাই। আমার ফ্রেন্ডদের বাবুদেরকে দেখে, আমার বোন বা আমার ভাইয়ের বাচ্চা দেখে বা ওভারঅল সবাইকে দেখে বা বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে আমার মনে হচ্ছে আমার নিজের কাউকে দরকার। এবং একটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কি জানেন, হ্যাঁ আপনি আসলেই বলতে পারেন যে আমি তো বিড়াল বা কুকুর বা যে কোনো পেট রেখে ওখান থেকেও আমি বাচ্চার একটা স্বাদ পাই, বাট একটা অদ্ভুত একটা অনুভূতি যে যখন আপনার নিজের সন্তান আসছে পৃথিবীতে, ডেফিনেটলি এই জার্নিটা পেইনফুল, আমি এটা অস্বীকার করব না। 2 সন্তানের মা আমি, একজন মেয়ে আমি, এবং চাকরি করছি, সো সব কিছু মিলিয়ে অবশ্যই এটা পেইনফুল জার্নিটা। কখনো কখনো আসলেই শরীর খারাপ হয়, কখনো কখনো মন খারাপ হয়, কিন্তু ওভারঅল জার্নিটা ওয়ার্থ ইট। সো ডেফিনেটলি জার্নিটা পেইনফুল, আমি এটাকে অস্বীকার করব না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কেন আমি এই জায়গাটা মিস করে যাব যে যখন আমি
আমার নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরি, অদ্ভুত রকম একটা শান্তি বা মন ভরে যাওয়ার একটা অনুভূতি, যেটা কোনো কিছুতে পাওয়া যায় না। বা অ্যাকচুয়ালি কিভাবে সেলফলেস ভাবে একজন মানুষকে ভালোবাসা যায়, এই জিনিসটা যেমন আমি আমার মাকে দেখে বুঝেছি, কিন্তু তার জার্নিটা আমি পুরাটা বুঝতে পারিনি। এবং এখন যখন আমি নিজে 2 সন্তানের মা, তখন আমি এই জিনিসটা ফিল করতে পারি। এবং এই জিনিসটা শুধু আমার না, আমি এটা অনেকের সাথে কথা বলেছি। এবং যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, মানুষের এই পার্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, এবং আমি সবার সাথে আমি কম বেশি এটা নিয়ে আলোচনা করি। এবং সবার কিন্তু এই জায়গাটা একই থাকে যে হ্যাঁ, জার্নিটা পেইনফুল, বাট যে ভালোবাসাটা আমরা অনুভব করতে পারি বা যে ফুলফিলমেন্টটা ওরা আমাদেরকে দেয়, বা ওদের 2 চোখে আমাদের প্রতি যে নির্ভরশীলতাটা থাকে, ওরা যে ভাইবটা দেয় যে তুমি আমার পুরা পৃথিবী, অদ্ভুতভাবে এই ফুলফিলমেন্টটা, এই একনলেজমেন্টটা আমরা কোথাও থেকে পাই না। কিন্তু এই জিনিসটাকে বর্তমানে কখনোই একনলেজ করা হয় না, কখনোই পোট্রে করা হয় না, আমাদের সাথে সবসময় নেগেটিভ জিনিস। এবং অদ্ভুত আরো ব্যাপার যে এই ছোট্ট মানুষগুলো আমাদেরকে অনেক কিছু শেখাতে পারে যখন আমরা তাদের সাথে খুব ফ্লেক্সিবল মেন্টালিটিতে যাই, ফ্লেক্সিবলি আমরা তাদের সাথে কথা বলি যে আসলে এই জিনিসটা কেমন হচ্ছে, কি হচ্ছে। এবং আরো যেটা মজার ব্যাপার যে মন খারাপের সময়গুলোতে এই ছোট্ট মানুষগুলাই অদ্ভুতভাবে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন জটিল সমস্যাগুলোকে এত সুন্দরভাবে সমাধান করে দেয় যে মনে হয় আসলে পৃথিবীটা তো সহজ এবং সুন্দর, আমরা বড়রা কেন জটিল করছি, এটা তো মাথায় ছিল না। এবং ওদের চোখ দিয়ে যখনই পুরো পৃথিবীটা দেখা যায়, তখন মনে হয় যে পৃথিবীটা আসলে বেঁচে থাকাটা সুন্দর এবং কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব না। আরো যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যদি বলি, যে আমি যখন আসলে সন্তান নেব কি নেব না এরকম একটা ডিলেমাতে আছি, এই পয়েন্টটা আমি যদি, অনেকেই বলতে পারে যে হ্যাঁ এটা তোমার একটা বাড়তি খরচ হবে, একটা বোঝা হবে, বা এই জিনিসটা খুব বেশি বার্ডেনসাম হয়ে যাচ্ছে, এবং অনেকে আরো অনেক রকমের খোঁড়া যুক্তি দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইকোনমিক্যাল পার্টটা থেকেও দেখি, ওখানেও কিন্তু একটা জিনিস, এই ভিডিওটা যদি আমরা একটু দেখি আমরা বুঝতে পারবো। Young people all over the world, particularly in the wealthier nations, are not having babies anymore, and it's leading to massive economic problems since young people are needed to create the jobs and pay the taxes that pay for the services that the elderly rely on. In the United States, for example, Social Security was set up during a time when there were 42 people working for every 1 retiree. Today, there are only 3 people working for every 1 retiree. So what's going to happen when there's, let's say, 2 retirees taking out Social Security payments for every 1 person in the workforce? You're looking at an economic collapse. Still, America has it way better than just about every other rich country in the world. China, for example, is going to see its population cut in half by 2050 as a result of their insane one-child policy. For countries like Japan, South Korea, Greece, and Italy, close to half of their populations are going to be over 65 in the coming years. So, unless we start having kids again, or some technology comes out of nowhere that will make everyone richer and make up for the trillions in tax revenue that governments will no longer receive, the world may be headed for an economic disaster. এবং ইকোনমিক্যাল পার্টটাও যদি আমরা সরিয়ে ফেলি, আমরা যদি এইটাও বলি যে এই যে 6.4 বিলিয়ন ইয়ার্স ওল্ড আমাদের এই পৃথিবী, এ পর্যন্ত আমাদের আগে যারা ছিলেন ওনারা প্রত্যেকে তো আসলে মানে সন্তান জন্ম দিয়েছেন, এবং ওনারা সন্তান জন্ম দিয়েছেন দেখি আজকে আমরা এই প্রজন্ম পর্যন্ত আসতে পেরেছি। ওনারা কি সবাই তাহলে ভুল ছিল? সন্তান না নেওয়াটাই কি উচিত ছিল? জীবনটাই কি শুধু উপভোগ করে যেতে হবে? এবং একজন মানুষ হিসেবে তাহলে একটা পশুর সাথে আমাদের পার্থক্যটা কোথায় থাকছে, যে আমরা শুধু উপভোগ করে যাব, নিজে যা চাবে মন ওটা করে যাব? আমরা আসলে এই যে এত 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 টেকনোলজি, এত এত অ্যাডভান্সমেন্ট সায়েন্সের, এত এত আবিষ্কার, এগুলো ভবিষ্যতে তাহলে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লিগেসি এটা কারা মেইনটেইন করবে? কারণ এখন দেখা যাচ্ছে যে অলরেডি 30-এর মানে উপরে যাদের বয়স বা 30 হয়ে যাচ্ছে, অর্ধেক পর্যন্ত মেয়েরা মা হচ্ছে না এবং সন্তান নেবে না, এই সিদ্ধান্তটা বিশ্বব্যাপী অনেক বেশি গ্লোরিফাই করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। এবং আস্তে আস্তে করে এইটা এমনভাবে বাড়ানো হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা সময় হয়তো যদি আসলে মানে আমরা পুরোপুরি সন্তানহীন একটা পৃথিবী দেখি, একটা পর্যায়ে সব বৃদ্ধরা থাকবে, কোনো বাচ্চারা থাকবে না, সো পৃথিবীর ভবিষ্যৎটা কোথায় যাবে? এবং আরো যদি আমি এখানে বলি যে সোশ্যালি আস্তে আস্তে আমাদেরকে, হ্যাঁ ডেফিনেটলি আমাদেরকে যে জিনিসটা খুব গ্লোরিফাই করে দেখানো হচ্ছে, ওটার পাশাপাশি বাস্তব দিকেও আমি যদি তাকাই, অনেক ক্ষেত্রে এটা ঠিক যে হয়তো অনেকেই একটা ট্রমাটিক চাইল্ডহুড থেকে চলে এসেছেন, প্যারেন্টাল অ্যাবিউজ অনেক ছিল, এবং তাদের এই কারণেই মনে হয় যে ফ্যামিলি তৈরির কোনো মানে নাই, সন্তান নেওয়ার কোনো মানে নাই। কিন্তু আমি অনেক সময় যারা আমার কাছে আসেন এই ট্রমা থেকে বের হওয়ার জন্য, আমি ওনাদেরকে একটা জিনিস বলি যে দেখেন,
আপনি আমার কাছ থেকে ট্রমা হিলিং এর জন্য এসেছেন এবং আপনি এখন ট্রমা হিল করে চলে যাচ্ছেন। সো আপনি কখনোই ডাউটে থেকেন না যে আপনি একজন ভালো বাবা কি মা হতে পারবেন কিনা, কারণ আপনি জানেন কষ্ট পেতে কি পরিমাণ কষ্ট লাগে। আপনি জানেন এই পৃথিবীতে বাবা মার কাছ থেকে ওই বাবা মা সুলভ আচরণটা না পাওয়া, ভ্যালিডেশনটা না পাওয়া, ইমোশনাল ওই ওয়ার্মথটা না পাওয়া কতটা পেইনফুল। এবং আপনি এখন নিজেকে যেহেতু ভালোবাসতে পারছেন বা নিজেকে নিয়ে কাজ করতে চাইছেন, তার মানে আপনি একজন ম্যাচিওর এবং আন্ডারস্ট্যান্ডিং একটা পার্সন হতে চাচ্ছেন এবং ওই পথে আপনি হাঁটছেন। সো আপনি আসলে একজন ভালো বাবা বা মা হতে পারবেন। শুধুমাত্র একটা ট্রমা আপনি বই নিয়ে বেড়াবেন এবং আপনি এইটা ব্লেম দিবেন যে না আমার ফ্যামিলি অনেক খারাপ ছিল, দ্যাটস ওয়াই আমি ফ্যামিলিও ক্রিয়েট করব না, আমি বাচ্চাও নিব না। এবং এই জিনিসটা আপনাকে আরো ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। এবং একটা বাজে ঘটনা যেটার উপরে আপনার কোনো হাত ছিল না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি তো নিজেকে হিল করবেন, এই সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, তার মানে আপনি আন্ডারস্ট্যান্ডিং, আপনি আপনার ইন্টেলেকচুয়াল লেভেল নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, আপনার ম্যাচুরিটি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। সো এগেইন আপনি যদি আসলেই সন্তান নেন তখন ডেফিনেটলি এটা খুবই পজিটিভ একটা অ্যাসপেক্টে আসবে এবং আপনি আপনার সন্তানকে যে আন্ডারস্ট্যান্ডিং, যেই ভালোবাসা বা যেই শিক্ষা দিতে পারবেন, ওটা ডেফিনেটলি কোনো রকমভাবে আপনার বাবা মার রিফ্লেকশন থাকবে না এবং এটা অনেক অনেক বেটার হবে। আরও আরেকটা জিনিস কি দেখেন, আপনি যে এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন যে না আমি আমার খুব ট্রমার ভিতর দিয়ে গিয়েছি, সো আমি কোনো ফ্যামিলিতে যাব না, এটা আপনাকে কোনো হেলদি ডিসিশন দিচ্ছে না, বরং আপনাকে ডিপ্রেশনের ভিতরে ডুবাই নিচ্ছে। কেন? কারণ মানুষ একা থাকতে পারে না, আমি এটা একটু আগেই বলেছি। এবং আপনি যখনই ডিসিশন নিচ্ছেন আপনি একা থাকবেন, এটা আপনার নিজের জন্য সেলফ ডিস্ট্রাকটিভ ডিসিশন। কারণ আপনি একা থাকার নাম করে যেটা করবেন, আপনি রং রিলেশনশিপে ইনভলভ হবেন ভুল মানুষের সাথে এবং আপনি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে সম্পর্ক মাত্রই খারাপ। আবার আপনি যেটা করবেন, আপনি মাল্টিপল ফ্লিং, মাল্টিপল হুকআপ, ওয়ান নাইট স্ট্যান্ড বা আদার্স টয়েস এগুলো ইউজ করার ভিতরে আপনি চলে যাবেন এবং অদ্ভুতভাবে আপনি একটা নিহিলিস্টিক বা একটা নেগেটিভ একটা অরার ভিতরে চলে যাবেন এবং কন্টিনিউয়াসলি আপনার ভিতরে সব নেগেটিভ থিঙ্কিংই আসবে। সো এখানে আমি একটা লাইন যদি বলি, দেখেন আপনাকে একটা সাপ কামড় দিল, আপনি কি এখন সাপের পেছনে দৌড়াবেন এবং ওকে এটা বোঝানোর চেষ্টা করবেন তুমি আমাকে যে কামড় দিয়েছো সাপ, এটা খুবই খারাপ হয়েছে এবং আমি এই কামড় ডিজার্ভ করি না, তোমাকে এটা স্বীকার করতে হবে, বলো সাপ বলো তুমি কেন আমাকে কামড় দিয়েছো? আপনি কিন্তু সাপের পিছনে দৌড়াবেন না, কারণ ওর এই অ্যাকনলেজমেন্ট আপনার কিছু কাজে আসবে না। আপনাকেও বিষ দিয়ে গেছে, ওই বিষ আপনাকে বের করতে হবে আপনার শরীর থেকে। আপনার ইমিডিয়েট হিলিং দরকার, অ্যান্টিডট দরকার, আপনি দৌড়ে যাবেন ওটা কিভাবে আপনি সুস্থ হতে পারেন। সেম আপনার লাইফটাকে একটা পয়জনাস একটা এনভায়রনমেন্টে রেখে পয়জনাস একটা মেন্টালিটি আপনার ভেতরে ঢুকানোর চেষ্টা করা হয়েছে এবং আপনি জানেন যে এটা আমার জন্য ক্ষতিকর এবং আপনি নিজেকে কন্টিনিউয়াস প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। দ্যাটস ওয়াই আপনি হেল্প সিক করছেন এখন অনবরত এবং এই জন্যই আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনার লাইফকে আপনি সামনে নেবেন, আপনি ফ্যামিলি তৈরি করার মতো ওই সাহসটা দেখাবেন। ওই রিস্কটা আপনাকে নিতে হবে এবং এই রিস্কটা একটা মিনিংফুল রিস্ক। এটা কখনোই কোনো মিনিংলেস কোনো প্রেশার না, কোনো রেসপন্সিবিলিটি না। এবং একটা পর্যায়ে গিয়ে এটা একটা রিসার্চেই দেখা গিয়েছে, যেটা আমি বললাম যে এই রিসার্চে, এখানে আমি 3টা স্লাইড আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো এই স্লাইডে দেখা যাচ্ছে যে 18 থেকে 34% মানুষ যারা বিবাহিত এবং সন্তান আছে ওনারা 23% হ্যাপি, এবং যারা বিবাহিত এবং সন্তান নাই ওনারা 33% হ্যাপি। সো ওনাদের পার্সেন্টেজটা বেশি। বয়স যখন 35 থেকে 54-তে যাচ্ছে তখন দেখা যাচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা বিবাহিত এবং যাদের বাচ্চা আছে ওনারা 28% হ্যাপি, পার্সেন্টেজ বেড়ে গেল, এবং যাদের বাবু নেই পার্সেন্টেজটা কমে যাচ্ছে। এবং এখন দেখেন যাদের বাবু আছে আলটিমেটলি ওনারা 25% হ্যাপি এবং যাদের বাবু নেই তাদের 14% হ্যাপিনেস। সো পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আলটিমেটলি যাদের বাবু আছে তারাই ভালো থাকছে। সো আপনি আপনার লাইফে এত কিছু সাফার করার পরেও কেন আপনি ওই একটা মিনিংফুল হ্যাপি লাইফের দিকে যাবেন না, ওই শান্তিটার দিকে যাবেন না? হ্যাঁ, এখন আপনি আপনার ভয় থেকে এই যুক্তিটা দিতে পারেন যে আলটিমেটলি অন্যখানেও তো পার্সেন্টেজ আছে, অন্যখানেও তো 12% আছে, 11% আছে, সো তার মানে কেউ সুখী না, তো 24% আর কতটুকু সুখী? সো এখন একটা জিনিস কি, তর্কের খাতিরে যুক্তির পরে যুক্তি দিয়ে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু আমরা আসলে কেউ বলতে পারি না যে আলটিমেটলি আমি লোনলি লাইফে থেকে ভালো থাকবো, বা আমরা আলটিমেটলি এটা কখনোই যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে পারবো না
যে আমি যদি শুধুমাত্র আমার নিজেকে প্রায়োরিটি দেই, আমার টক্সিক সেলফ লাভ এবং আমার ফিয়ারকে বা আমার উইলটাকে, ফ্রি উইলটাকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই, আমি ভালো থাকবো। কারণ এই তিনটাই আসলে প্রচণ্ড রকম ডিটোরেটিং মেন্টাল হেলথের জন্য। কাজে ওভারঅল একটা জায়গায় আমাদেরকে আসতে হবে যে আসলে কি সন্তান না নেওয়াটা এটা খুব ভালো কোনো ডিসিশন হবে আমার জন্য। আমি আবারও বলছি, সিদ্ধান্তটা ডেফিনেটলি আপনার, কিন্তু প্রোজ অ্যান্ড কোনসগুলো আমরা আসলে দেখাতে পারি। এবং ধর্মীয় দিক থেকেও যদি আমরা আসলে চিন্তা করি, আমাদেরকে কিন্তু বলা হয়েছে সন্তান নেওয়ার জন্য, এবং আমাদেরকে সবসময় এটাতে মানে এনকারেজ করা হচ্ছে যে আমরা যেন অবশ্যই সন্তান নিই এবং মুসলিম উম্মার জন্য অবশ্যই একজন রেসপন্সিবল সন্তান ধীরে ধীরে গড়ে তুলি, যে কিনা এই লিগেসিটা ক্যারি করে নিয়ে যেতে পারবে। আরও যেটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে তাহলে সন্তান যারা আছে ওনারা কেন এত হাহুতাশ করে বা ওনারা কেন তাহলে এটা বলে। আমি যেটা বললাম, এই জার্নিটা পেইনফুল এবং মানুষ আসলে মানুষের নেগেটিভ কথাগুলোই ফ্রাস্ট্রেশন থেকে ভেন্ট আউট করতে চায়, কিন্তু কয়জন আসলে তাদের পজিটিভ ফিলিংটা বলে? অনেকে তাদের পজিটিভ লাইফটা হাইড করে এবং পজিটিভিটি তারা দেখাতে চায় না। হ্যাঁ, শো অফের জায়গাটা ওটা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে ট্রু সেন্সে যারা হ্যাপি থাকে, আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন, বৃদ্ধ মানুষদের সাথে যাদের আসলে এক্সপিরিয়েন্স আছে, যাদের আসলে নলেজও এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি, তখন আমরা দেখবো যে ওই ফুলফিলমেন্টটা ফ্যামিলি থেকেই যতটা আসে ততটা নিজের সাথে একা থেকেও আসবে না। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, হ্যাঁ, আমাদের সোসাইটিতে মাদেরকে বাবাদেরকে বিভিন্নভাবে অপমান করা হয়। চাকরি ক্ষেত্রে বলেন বা সামাজিকভাবে বলেন, সব জায়গায় তাদেরকে এটাই বলা হয়ে থাকে বা দেখানো হয়ে থাকে, তুমি ওয়ার্দি না, বা তুমি আনওয়ান্টেড, তোমার বাচ্চা হয়েছে, বাচ্চা বড় করে ঘর থেকে বের হওয়া, বিভিন্ন রকম হিউমিলিয়েশনের শিকার তাদেরকে হতে হয়। অপরচুনিটি অনেক বেশি কম, বাট স্টিল তারা কি আনহ্যাপি? তারা কি এটা এখনো বলে যে না, আমি আমার বাচ্চা একেবারে মানে জন্মে গিয়েছে, বড় করছি, বাট স্টিল আমি ওদেরকে ছেড়ে চলে যেতে চাই? ওনারা হয়তো আফসোস করে, মন খারাপ করে, কিন্তু কয়জন বাবা মা আসলে যার সন্তানের সাথে যারা খুব বেশি অ্যাটাচড, ওনারা এটা বলেন যে না, আমি ওদেরকে চাই না, ওদেরকে আমি দিয়ে দিব বা আমি ফেলে দিব? যখনই আমি একজন মাকে দেখি বা এরকম ওনারা করেন, আমি যদি প্রশ্নটা করি, ওনারা বলেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমার বাচ্চা একটু কষ্ট দেয়, বাট ওকে ছাড়া আমি থাকবো কিভাবে, এটা আমি চিন্তাই করতে পারি না। সো আলটিমেটলি সন্তান হওয়ার বা সন্তান না হওয়া এটাও তো আসলে আল্লাহর উপরে, কারণ আমাদের আসলে সবাই আমাদের যে সন্তান হবে এমন না। ডেফিনেটলি আমি ওনাদের পার্টটা নিয়ে বলছি না, কিন্তু আমি যেটা বোঝাতে চেষ্টা করছি, সন্তান না নিব বা সন্তান নিব এই সিদ্ধান্তটা আমরা যেন ইনফ্লুয়েন্স হয়ে ট্রেন্ডে গা ভাসিয়ে না নিই। আমরা এটার অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে তারপরেই যেন সিদ্ধান্তটা নিই। এবং লাইফে অবশ্যই আমাদেরকে মিনিংফুল রিস্ক নিতে হবে, মিনিংফুল হার্ডশিপ নিতে হবে, যেটা এই পৃথিবীর জন্য উপকারী, এই সোসাইটির জন্য উপকারী এবং আমার নিজের জন্য উপকারী হবে।